সবাইকে স্বাগত দীপ্ত সংবাদে, সাথে রয়েছে দোলা ডলরেস। মালয়েশিয়ার শ্রম বাজার নিয়ে যারা অরাজকতা তৈরি করেছে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিকেলে জাতীয় সংসদের বাজেট অধিবেশনের প্রশ্নের জবাবে তিনি এই কথা বলেন। কিছু লোক সবসময় ওই দালালের খপ্পরে পড়ে এবং দালালদের ধরে যেতে চায় এবং এই যেতে যেয়ে কিন্তু তারা সমস্যা পড়ে যায় এবং সমস্যা তৈরি হয়। আর এবারে যেটা যাওয়ার কথা ছিল, হ্যাঁ আমরা কিন্তু মানে স্পেশাল ফ্লাইট দিয়ে অন্যান্য ফ্লাইটের সঙ্গে সংযুক্ত করে কিন্তু সবাইকে পাঠানো হয়েছে, কিন্তু অনেকে বাদ পড়ে গেছে। এই বাদ পড়ার কারণটা কি সেটা অনুসন্ধান করা হচ্ছে। তবে এবারে কি সমস্যাটা হয়েছে অবশ্যই এটা আমরা খতিয়ে দেখছি এবং এর জন্য যদি কেউ দায়ী থাকে অবশ্যই তার বিচার করা হবে। সিন্ডিকেটের কারণে মালয়েশিয়া না যেতে পারা শ্রমিকদের দায় বাইরার সকল সদস্য নেবে না বলে জানিয়েছেন সংগঠনটির যুগ্ম মহাসচিব ফখরুল ইসলাম। ক্ষতিগ্রস্ত শ্রমিকদের টাকা ফেরত দেওয়ার দাবিও করেন তিনি। যারা কর্মীদের টাকা নিয়েছে এবং তাদেরকে ফেরত দেওয়া উচিত এবং এই সকল দায় দায়িত্ব আপনার বাইরার প্রায় 2300 সদস্য আছেন। এই 2300 সদস্য কিন্তু এটা দায় নিবে না। এখন যে আমাদের ইমেজ নষ্ট হচ্ছে এবং এই সেক্টরে একটা সুনাম নষ্ট হচ্ছে, এটার সকল দায়িত্ব কিন্তু যে 100 সিন্ডিকেট আছে সেই সিন্ডিকেটকে এই দায়িত্বটা নিতে হবে। আমাদের ব্যক্তিগতভাবে এই অন্যদের কারো এই দায় নেওয়ার কোনো সুযোগ নেই। এই সিন্ডিকেটকে এই দায়িত্ব নিতে হবে এবং ভবিষ্যতে সিন্ডিকেটের মাধ্যমে আর কোনো প্রকার কোনো শ্রমবাজার যাতে না হয় এবং সকল এজেন্সি যাদের সরকার অনুমোদিত সকল এজেন্সি তাদের যোগ্যতা অভিজ্ঞতার ভিত্তিতে যেন কর্মী পাঠাইতে পারে সেই সুযোগ থাকতে হবে। আগামীকাল জাতীয় সংসদে 2024-25 অর্থ বছরের বাজেট উত্থাপন করবেন অর্থমন্ত্রী। বাজেটের আকার হতে পারে প্রায় 7,97,000 কোটি টাকা। চলতি অর্থ বছরের তুলনায় বাজেটের আকার 4.62% বেড়েছে। সামগ্রিক ঘাটতি 2,65,000 কোটি টাকা। নির্বাচনী ইশতেহারে ঘোষিত উচ্চ মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, ডলার সংকট নিরসন, রাজস্ব আহরণ পরিধি বৃদ্ধি ও আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF-এর শর্ত পূরণের লক্ষ্যমাত্রা, এমন সব নানা সংকটের মধ্যেই টানা 4 দফায় নির্বাচিত আওয়ামী লীগ সরকারের 16তম বাজেট উপস্থাপন হতে যাচ্ছে। এবারের বাজেটের স্লোগান সুখী, সমৃদ্ধ, উন্নত ও স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের অঙ্গীকার। অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর প্রথম ও বাংলাদেশের 53তম বাজেট। 2024-25 অর্থ বছরের জন্য প্রায় 8 লাখ কোটি টাকার বাজেট উত্থাপন করবেন অর্থমন্ত্রী। সামগ্রিক ঘাটতি 2,65,000 কোটি টাকা, প্রবৃদ্ধি ধরা হয়েছে 6.75%। আসন্ন বাজেটে এনবিআরকে রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা দেওয়া হয়েছে 4,80,000 কোটি টাকা। আমার চিন্তায় ছিল না। পরিকল্পনা প্রতিমন্ত্রীর দৃষ্টিতে এবারের বাজেট অবশ্যই জটিল। কর আদায়ের হার বৃদ্ধি তথা মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের জটিল সমীকরণে বাজেটে কঠিন সিদ্ধান্ত নিতে হতে পারে। একটি বছরের বাজেটের পরবর্তী বাজেটের সঙ্গে আমরা তফাৎ করতাম, আকার বৃদ্ধি করতাম। এবার কিন্তু সেই পরিমাণ আকার বৃদ্ধি হচ্ছে না। সেই পরিমাণ এডিবির ক্ষেত্রেও তাই। ইনফ্লেশনকে আমরা গুরুত্ব দিচ্ছি, অত্যন্ত গুরুত্ব দিচ্ছি। এই মুহূর্তে আমাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ ইনফ্লেশনকে মোকাবেলা করবার। প্রণোদনা ও ভর্তুকি খাতে আসন্ন বাজেটে প্রায় 10,000 কোটি টাকা বরাদ্দ বাড়াচ্ছে সরকার। আগামী অর্থ বছরে সামাজিক সুরক্ষা খাতের আওতা বাড়ছে সামান্য। কৃষিতে ভর্তুকি থাকছে একই, তবে বাড়ছে খাদ্যে। আর সর্বোচ্চ ভর্তুকি বাড়ানো হবে বৈদ্যুতিক খাতে। আমরা এই দেশটিকে খাদ্য নিরাপত্তার বলয়ের মধ্যে রাখতে পেরেছি। এটা এর পিছনে ভর্তুকি আছে, কৃষি খাতে ভর্তুকি আছে, বিদ্যুতে ভর্তুকি আছে। এই বিভিন্ন ভর্তুকির মাধ্যমে কিন্তু আমরা এই ধারাটা অব্যাহত রাখতে পারছি। ব্যক্তিকর সীমা এবার বাজেটে নাও বাড়তে পারে। বাজেটে ঘোষণা আসতে পারে এমপিদের গাড়ি কেনায় জুলাই থেকে দিতে হতে পারে 43% কর। লাগামহীন মূল্যস্ফীতি আর IMF-এর শর্তের তপ্ত পারদ পাড়ি দিয়ে আসছে 2024-25 অর্থ বছরের বাজেট। রাজস্ব আহরণ বৃদ্ধি, ডলার সংকট ও আমদানি নিয়ন্ত্রণের মতো কঠিন চ্যালেঞ্জগুলো পাড়ি দিয়ে কিভাবে এবারের বাজেট জনসাধারণের বাজেট হয়ে ওঠে, এখন তারই অপেক্ষা। আতিয়া আনোয়ার অন্তু, দীপ্ত সংবাদ, ঢাকা। আগামীকাল দুর্নীতি দমন কমিশন দুদকে যাচ্ছেন না পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদ। তার পক্ষের আইনজীবী 15 দিনের সময় চেয়ে দুদকে এই আবেদন করেন। এদিকে বেনজির আহমেদ ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে
অনুসন্ধান শেষ হলেই সব রহস্য বেরিয়ে আসবে বলে জানিয়েছেন দুদকের আইনজীবী। সাবেক পুলিশ প্রধান বেনজির আহমেদ ও তার পরিবারের সীমাহীন দুর্নীতির খবর এখন নিয়মিত ঘটনা। এসব দুর্নীতির অনুসন্ধান চালাচ্ছে দুদক। এরই মধ্যে 2 দফায় বেনজির ও তার পরিবারের সদস্যদের সম্পদ আদালতের আদেশে জব্দ করা হয়েছে। গণমাধ্যমগুলো বলছে বেনজির পরিবার নিয়ে দেশ থেকে পালিয়েছেন, অথচ 6 জুন তাকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে দুদক। সময় ফুরিয়ে এলেও দুদকের এখনও বিশ্বাস জিজ্ঞাসাবাদে হাজির হবেন পুলিশের সাবেক এই মহাপরিদর্শক। অনুসন্ধান সার্বিকভাবে এগিয়েছে দাবি করে দুদকের আইনজীবী বলছেন, তদন্ত শেষ হলেই প্রকৃত ঘটনা বেরিয়ে আসবে। আমরা যেই তথ্যপত্রগুলি পেয়েছি এগুলা যাচাই বাছাই করে দেখা হচ্ছে আরও কোনো সম্পদ আছে কিনা, যদি থেকে থাকে, যদি সেটা দুদক পেয়ে থাকে সেগুলো জব্দ চাওয়া হবে, ফ্রিজের আবেদন করা হবে। কাজে একটি নির্দিষ্ট পর্যায়ে গিয়ে তো অনুসন্ধান শেষ হবে। জানা গেছে বেনজির তার আইনজীবীর মাধ্যমে সময়ের আবেদন জানাবেন। প্রথমবার সময়ের আবেদন মঞ্জুর করার বিধান রয়েছে বলেও জানান দুদকের আইনজীবী। উনি কোথায় আছে না আছে এটা বিবেচ্য বিষয় না। উনি নির্দিষ্ট তারিখে হাজির কেন হলো না সেটার চাইতে উনি কী কারণে সময় চাচ্ছে সেটা দেখবে অনুসন্ধানকারী দল, এবং সেটা যদি যথোপযুক্ত মনে হয় প্রথমবার তারা সময় দিয়ে থাকে। নতুন করে খোঁজ পাওয়া সম্পদও জব্দ চাওয়া হবে এবং অনুসন্ধানের ভিত্তিতে বেনজির ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে মামলা হবে কিনা সে বিষয়ে সিদ্ধান্ত হবে। আজিজুল ইসলাম, দীপ্ত সংবাদ, ঢাকা। জামালপুর থেকে চুরি হওয়া ধর্মমন্ত্রী ফরিদুল হক খানের আইফোন 15 প্রো ম্যাক্স মডেলের মোবাইল ফোনটি মালয়েশিয়া থেকে উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে চক্রের মূল হোতা সহ 9 জনকে। দুপুরে সংবাদ সম্মেলনে এই তথ্য জানান ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার হারুনুর রশিদ। রাজধানীর মিন্টো রোডে ডিবি কার্যালয়ের কনফারেন্স রুমে সংবাদ সম্মেলনে তিনি জানান, জামালপুর থেকে ধর্মমন্ত্রীর চুরি যাওয়া আইফোনটি হাত বদল হয়ে মালয়েশিয়া চলে যায়। পর্যায়ক্রমে অভিযান চালিয়ে সম্প্রতি ফোনটি উদ্ধার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। মুন্না মোবাইলটা চুরি করছে, মানে মন্ত্রীর পকেট। মুন্না চুরি করার পরে রাসেলকে দেওয়ার পর রাসেল 50,000 টাকা বিক্রি করতে বুরহান সেটা আবার দিয়ে দিয়েছে হলো হিরুকে। হিরু সেটা হয়তো তার কোনো মাধ্যমে সে পাঠিয়েছে। যখন চোর চক্রের যখন সবাই ধরা পড়লো তখন সোর্সের মাধ্যমে আমরা এটা ওখান থেকে আমরা আনার চেষ্টা করেছি এবং এটা আমরা আজকেই মাননীয় মন্ত্রীমণ্ডলের কাছে হ্যান্ড ওভার করতে। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ রাত 11টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া আরও তথ্য এবং বিনোদনের নানা খবরাখবর জানতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। সবাইকে ধন্যবাদ।